কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না তো। কাব্যের লক্ষ্য রস আস্বাদন, কবির মনের ভাবই সেই রসকে পরিণত করে। এই জন্য গত 50 বছরে বাংলা কবিতার সর্বশেষ যে হালফিল অবস্থা, এটিকে জানার জন্য, এটিকে বোঝার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 70 দশক থেকে দ্বিতীয় দশকের কবিদের। এবং আজকে প্রথমবারের মতো অসংখ্য কবি অর্থাৎ 9 জন কবিকে নিয়ে আমরা একটি লাইভ করতে যাচ্ছি। উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায় এবং উদ্যান টেলিভিশনের আয়োজনে আজকে উদ্যান লাইভ 32। আজকে আমাদের অনুষ্ঠানটির শিরোনাম কবিতার ভুবন। এই ভুবনে আজকে এসেছেন বাংলাদেশ থেকে কবি মাহমুদ কামাল, বাংলাদেশ থেকে কবি শাহনাজ পারভিন, ভারত থেকে কবি শিলা বিশ্বাস, বাংলাদেশ থেকে কবি মামুন রশিদ, বাংলাদেশ থেকে কবি কুশল ভৌমিক, বাংলাদেশ থেকে কবি মাহফুজা অনন্যা, ভারতের ত্রিপুরা থেকে কবি চিরশ্রী দেবনাথ, ভারত থেকে কবি চৈতালি বসু এবং ভারত থেকে দীপান্বিতা বিশ্বাস। পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর, আর কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। প্রথমেই কবিতা নিয়ে আসছেন কবি মাহমুদ কামাল। একটা তো পড়বো আগে নাকি? শুরু করবেন আপনি। সবাইকে শুভেচ্ছা, যারা দেখছেন এবং যারা আছেন সবাইকে। কবিতার নাম অস্বীকার। তুমি শুধু জন্মই দিয়েছ, শুধুমাত্র বাবা, শুধুমাত্র পাঠদান, ততটুকুই শিক্ষক। এভাবে বন্ধু ও স্বজন, প্রতিবেশী। তুমি কপাল কুণ্ডলা লিখেছ, তাতে কি? গীতাঞ্জলি, ধুর। গৃহদাহ কিংবা রূপসী বাংলা, পুতুল নাচের ইতিকথা কিংবা পথের পাঁচালী, হাসুলি বাকের উপকথা, পঞ্চপাণ্ডব আর নীরেন সুনীল শক্তি ও শঙ্খ, পানসে পানসে। সোনালী কাবিন আর উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, আমরাও এর চেয়ে ভালো লিখতে পারি। আমরা 21 শতকের কবি ও লেখক, বুড়ো সব বাদ। হায় আল্লাহ, আমি তো বুড়ো হয়ে গেছি। আমার অচঞ্চল মন চঞ্চল হয়ে গেল অস্বীকারের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাহমুদ কামাল, চমৎকার সূচনা হয়ে গেল। এর পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শাহনাজ পারভিন। প্রথম কবিতা নিয়ে আসছেন কবি শাহনাজ পারভিন। আপনার মাইকটা মনে হয় আনমিউট করতে হবে। ধন্যবাদ। আমার প্রথম কবিতার শিরোনাম কোভিড-19। তুমি বলেছিলে একদিন কপোতাক্ষের কাকচক্ষু জলে ডিঙি ভাসাবে ময়ূর পঙ্খী, ভলগার তীরে বসে শোনাবে মোজার্ট, রবিশঙ্করের ধ্রুপদী, মিসিসিপির সুরে শুনবে টেমসের গান। তখন অবারিত আকাশে থাকবে বৃষ্টির মেঘমালা, পদ্মার বুকে থাকবে কলরোল, তিস্তা, তিতাস, ধলেশ্বরী, ভৈরব আর মধুমতির বুকে থাকবে দুধের ঝড়ের মতো ছেঁড়া ছেঁড়া মেঘ, পেজা পেজা কারুময় চারুময় উপল নিত্যকন্যা। কিন্তু অনেকটা সময় দেখছে, চেরির শাখার পাশে ইউক্যালিপটাস খুঁজে খুঁজে
ওক, ম্যাপল আর বট চিনে চিনে বাতাসের ডানায় এখন থমকে থাকার গান। জারুল, রাধাচূড়া, অতসীর কান্না, শিমুল, বকুল, আকন্দ, কলমি সব নেতিয়ে গেছে। অবাক আশ্চর্য মোহে আর হাঁটা হয় না হাটফুল ঘ্রাণে, বসা হয় না হাতে হাত, চোখে চোখ রেখে কফির পেয়ালায়, দেখা হয় না নির্মল ঠোঁটের অকৃত্রিম হাসি, ছোঁয়া হয় না অকৃপণ হাতের মায়ের স্পর্শ। আমার মন কেমন করে, আমার প্রাণ ছুটে পারে, দুহাত বাড়িয়ে জড়াতে পারি না কতকাল। প্রতিদিন ঝুলন্ত ঝুড়িতে রুটি কিনে রাখি, করুণ মিহিসুরের কলিং বেল শুনে হন্তদন্ত ছুটে যাই লনে, খুচরো টাকার মতো দরদ নামিয়ে দেই থোকা থোকা রোজ। চোখ রাখি মাস্কে ঢেকে রাখা শকাতর মুখগুলোর করুণ চাহনিতে। ওসমানী আমল এখন এদেশের মাটিতে, কি জানি করো না তুমি আর কতদিন মেঘ থেকে বৃষ্টি, সূর্য থেকে আলো এবং ভালোবাসার গুঞ্জন থেকে আপনজনকে ছিটকে রাখবে পরম নিশ্চিন্তে। ধন্যবাদ কবি শাহনাজ পারভীন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শিলা বিশ্বাস। প্রস্তুত থাকবেন কুশল ভৌমিক। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শিলা বিশ্বাস। সকলকে শুভ সন্ধ্যা। আমার প্রথম কবিতা উপশম। অক্ষ নাভি ঘিরে ঘুরপাক খাওয়া আলো ভুক হৃদয়ে খানি জুড়ে, আজরকপুরের বালিকার হাওয়ায় ওরা ইন্ডিগো ঘাগরা। রূপচন্দ্রের সনেটে নাচে শ্রাবণের মায়া হরিণ মেঘ, বিরহীর নীল দিগন্তে লিপিবদ্ধ হয় অবগাহন পদাবলী। উটের গ্রীবার উপশম হতে চেয়েছে যে সাহারা, তাকে তুমি শীতলতা দিও, জল দিও প্রখর রোদে। লুকিয়ে রাখা ক্ষতগুলো পাহাড় ফুঁড়ে গাছ হতে চায়, তাকে আজীবন তৃষ্ণার্ত রেখেছিলে ভ্রান্ত ছলা কলায়। পরিক্রমণ সেরে তরুণ নাবিক ফিরে এলো ঘরে, খোলসে খোলসে ঝরিয়ে ফেলেছে তাপ ও তারস। দাও নেভা জল দাও, আরো জল চাই আনন্দ সেচনে। খুলে যাক প্রেমের অনন্ত সড়ক পারিজাত বাগানের। ধন্যবাদ। ধন্যবাদ কবি শিলা বিশ্বাস। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাহার আলী, তিনি বলছেন শুভ সন্ধ্যা। আব্দুল লতিফ বলছেন শুভ সন্ধ্যা, শুভ কামনা সবার জন্য। আরিফা রহমান বলছেন সাথে আছি। এছাড়া ইউসুফ রেজা বলছেন সুন্দর লেখা ও আবৃত্তি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। প্রস্তুত থাকবেন মাহফুজা অনন্যা। ধন্যবাদ। আজকের আয়োজনের সঞ্চালক কবি ও সম্পাদক তৌফিক জহুর এবং যারা লাইভে অংশগ্রহণ করছেন, যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথম যে কবিতাটি পাঠ করছি সেটি আমার কবিতা গ্রন্থ দুঃখের কোনো মাতৃভূমি নেই এই গ্রন্থ থেকে। কবিতার শিরোনাম দুঃখের কোনো মাতৃভূমি নেই। দুঃখের কোনো মাতৃভূমি নেই, না সে ঠাঁই পায় আসমানে না জমিনে। দুঃখগুলো অস্পৃশ্য, অগ্রন্থিত পাণ্ডুলিপি হয়ে কেবল গুমরে মারে বুকের ভেতর। এমনকি ভাতের চাল, সেও দেখো কষ্টের তাপে উগরে দেয় অজস্র ফেনা। কিংবা সমুদ্র দেখো, বুকে নিয়ে অজস্র নদীর বেদনা কেমন আশ্রে পড়ে তীরে। অথবা পাহাড় কষ্টের ঝর্ণা হয়ে ঝরে, প্রকাশ্যে বয়ে চলে দুঃখের নদী হয়ে। নিঃশব্দে যন্ত্রণা সয় মানুষ, কখনো কান্না হয়ে কুয়াশার মতো ভেজায় চিবুক।
তবু সে ভীষণ একা ব্যক্তিগত অরূপ সাগরে। মানুষের দুঃখগুলো সাপের ফণার মতো প্রশ্নবোধক চিহ্ন হয়ে লেপ্টে থাকে অন্য সব মানুষের মনে। মানুষ ছুতে পারে সব, প্রিয় কারো চিবুক, কামার্ত শরীর, মদের বোতল, ডলারের গন্ধ, রাজনীতির মাঠ, যাবতীয় অসঙ্গতি, কেবল পারে না ছুতে অন্য মানুষ। মানুষের দুঃখের কোনো মাতৃভূমি নেই, না সে ঠাঁই পায় আসমানে, না জমিনে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। বিপ্লব চক্রবর্তী লিখছেন, দেখতে এবং শুনতে শুনতে শিহরিত হচ্ছি, এগিয়ে চলুক। এ পর্যায়ে প্রথম কবিতা নিয়ে আসছেন কবি মাহফুজা অনন্যা। মাইকটা আনমিউট করবেন, মাইকটা আনমিউট করবেন। ধন্যবাদ উদ্যান টিভি এবং সঞ্চালক তৌফিক জহুর এবং আমার সাথে কবিতার আড্ডায়, কবিতার আসরে যারা আছেন এবং যারা লাইভ অনুষ্ঠানটি শুনছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আমি যে কবিতাটি পড়ব, এবং নাভির কান্না বইটি থেকে, কবিতার নাম হচ্ছে পৃথিবী বাঁশি বাজাচ্ছে। পৃথিবী বাঁশি বাজাচ্ছে। আমার শোবার ঘরের ডান পাশের জানালা দিয়ে তাকালে আকাশে মস্ত বড় চাঁদ দেখা যায়। ঘুমের ভেতরেই জানালা দিয়ে আকাশে চোখ রেখে দেখি মস্ত বড় চাঁদের ভেতরে বসে বসে আমার মা পিয়ানো বাজাচ্ছেন। খুব ইচ্ছে করলো আমার মাকে আরো কাছ থেকে দেখি। বিছানা থেকে উঠে গিয়ে জানালার কাছে গিয়ে গ্রিলে মুখ লাগিয়ে দাঁড়ালাম। বাইরের আকাশে চোখ রেখে ভালো করে খেয়াল করে দেখতে পেলাম চাঁদের ভেতর ঝলমল করছে আমার জন্মভূমি বাংলাদেশ। স্বপ্ন ভাঙার পর শুনলাম আমাজন ফুটছে, পৃথিবী বাঁশি বাজাচ্ছে। ধন্যবাদ কবি তৌফিক জহুর। ধন্যবাদ কবি মাহফুজা অনন্যা। ইতিমধ্যে ইংল্যান্ড থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন রেশমা আক্তার, আমাদের ছোট মা। কবি ইউসুফ রেজা বলছেন, ভালো কবিতা একবার শুনে সম্পূর্ণ বোঝা যায় না, আরো শুনতে ইচ্ছে করে, বারবার পড়তে ইচ্ছে করে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন প্রথমবার আজকে চিরশ্রী দেবনাথ। প্রস্তুত থাকবেন চৈতালি বসু। কবিতা নিয়ে আসছেন কবি চিরশ্রী দেবনাথ। মাইকটা আনমিউট করবেন, আপনার মাইকটা আনমিউট করেন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। এবার হ্যাঁ, ধন্যবাদ সঞ্চালক তৌফিক জহর ভাইকে এবং আজকের অনুষ্ঠানে যারা যারা উপস্থিত আছেন, যারা শুনছেন, ভারত বাংলাদেশ দু জায়গাতে সবাইকে আমার শুভ সন্ধ্যা ও নমস্কার। আমি যে কবিতাটি পড়ব সে কবিতাটির নাম হচ্ছে আমার শাড়ি বালিকারা। আমার শাড়িগুলো সব বেলাভূমির মতো প্রত্যাখ্যান মেলে দিয়ে ছড়িয়ে যায় আধগুরু জ্যোৎস্নায়। যে শাড়ি মায়ের মৃত্যুদিনে পরেছিলাম তাকে সরিয়ে রেখেছি না দেখা কোণে, থেমে থেমে ফুলে ফুলে উঠছে সেখানে আরেকটি মৃত্যু প্রস্তুতি। আনমোনা গ্রাম পেরিয়ে যাওয়া ট্রেনের মতো প্রথম দেখার শাড়িটি ফিরে দেখি না, কত ঢেউ দিয়েছি তাকে, এখন শেওলা স্প্রেতে জমাচ্ছি স্বর্ণরেণু। শাড়ির পাড়ি হাপটি মেরে অম্ল স্বাদ ছুরি প্রেম। মা হওয়ার দিন যে শাড়ি পরাছিলাম তাও আছে, সেখানে কিছু আমি জারিত হচ্ছে। বয়স সন্ধির সব রং ডাকে, রক্ত শিরা ধমনী তাজা হরমোন। মেয়ের সামনে এ শাড়ি কোনোদিন তেপান্তর হবে। তোমার দেওয়া প্রথম শাড়ি, 7 সমুদ্র 13 নদীর বংশী বালিকা অপেক্ষা তাকে, লুকিয়ে লুকিয়ে তার গন্ধ স্নান হয় কদম ভাসন্ত কদম হয়ে। প্রতিদিন সঘন বৃষ্টি দিন আমার একটি শাড়ি আছে, একটি বিপ্লবীকে ভালোবেসেছিলাম কোনোদিন। রং মশাল জলে থাকে ওই শাড়িতে,
থেকে থেকে নিভে যায় ময়ূর কণ্ঠী শরৎ। তাকিয়ে তাকিয়ে দেখি কি অজস্র লজ্জাবতী কাছি ঢেকে গেছি শখের মিছিল ভাঙা ভোর রাস্তা। একটি মাছরাঙা রঙের শাড়ি পরা হয়নি এখনো, দিঘির জলে ডুবন্ত দুপুর সরু লম্বা ঠোঁটে তুলে নিচ্ছে এক একটি অবাধ্য মুহূর্ত। ওই শাড়িটি পরব সেদিন, ছাই ছাই বিশুদ্ধ বিকেল হবে যেদিন। আমার শাড়ি এত মেয়েলি কথা বলে কি নাকি কেউ, শুধু একটুখানি ভাদ্র দুপুর দিয়েছি ফেলে, তাতেই আমার শাড়ি বালিকারা ভালোবেসে জড়িয়ে ধরে আমাকে। জলে ঘামে প্রেমে বিষাদে ঋতু স্নানে প্রতিক্ষণে আমি কি তাদের পদ্মাবতী সোহাগবতী রাজকন্যাটি। নমস্কার। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ। চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। ইউসুফ রেজা লিখছেন শাড়ি নিয়ে অদ্ভুত সুন্দর একটি কবিতা শুনছি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন আমাদের বন্ধু চৈতালি বসু। প্রস্তুত থাকবেন দীপান্বিতা বিশ্বাস। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন চৈতালি বসু। নমস্কার। প্রথমে আমি বন্ধু তৌফিককে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। উদ্যান টিভিকে আমি ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধু আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই থাকার জন্য। আমার প্রথম কবিতা শেষ আবেদন। শেষ আবেদনটাই ছিল প্রতিশোধের। প্রকাশ্য রাজপথ থেকে অনিচ্ছায় পিছলে পড়ার মর্মবেদনা যখন নানা রং নিয়ে নানা আকারে সঞ্চিত হতে থাকে জীবনে, তখন নিরুপায়ের নিষ্ফল আস্ফলন নিতান্তই নির্বুদ্ধিতার পরিচয় হয়ে আর থাকে না। জ্ঞান বুকের পাতায় অর্জুনীয় দৃষ্টিকে আটাগোলা গদে সযত্নে জুড়ে নিজেকে বিরূরক রূপে প্রতিষ্ঠা করে প্রতিশোধের পথ নেয় বেছে। নমস্কার। ধন্যবাদ কবি চৈতালি বসু। ইতিমধ্যে 90 দশকের কবি আমাদের বন্ধু কবির হোসেন একটি মন্তব্য করেছেন, দুই বাংলার সেতু বন্ধন রচনার ক্ষেত্রে এই প্রোগ্রাম ও কবি তৌফিক জহুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মান সম্পূর্ণ হচ্ছে আয়োজন। আব্দুল লতিফ বলছেন চমৎকার উপস্থাপনার সুন্দর আয়োজন উপভোগ করছি। এ পর্যায়ে আজকে প্রথমবারের মতো লাইভে এসেছেন কবি দীপান্বিতা বিশ্বাস, তাকে আমরা জানাচ্ছি অভিনন্দন। এবং প্রথম কবিতা পাঠ করছেন আজকে দীপান্বিতা বিশ্বাস। নমস্কার সকলকে, অনেক অনেক ধন্যবাদ এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি যে কবিতাটি পড়ছি তার নাম হলো বৃষ্টি নামার আগে ও পরে। ক্রমশ দিন চলে যাচ্ছে একটা একটা করে, মনে হয় এবার বৃষ্টি আসলে অভিমানগুলো সব ধুয়ে যাবে। আমাদের উঠোনের রেইন লিলি গাছগুলো আবার মাথা চারা দিয়ে সূর্যের দিকে চেয়ে দেখবে। আমার আর হয় না আগের মতো আয়নার সামনে বসে কাজল লাগানো। চোখের নিচে অভিযোগগুলো গাঢ় হয়ে ওঠে। মনে হয় বৃষ্টি থেমে গেলে কাগজের নৌকায় অভিযোগগুলো জীবনের স্রোতে ভাসিয়ে দিই। ধন্যবাদ। ধন্যবাদ কবি দীপান্বিতা বিশ্বাস। আপনি আগেই যাবেন না, ইতিমধ্যেই ইউসুফ রেজা লিখেছেন কবি ও সংগঠক মাহমুদ কামাল শুভ সন্ধ্যা। মাহমুদ কামাল ভাই আপনাকে শুভ সন্ধ্যা জানিয়েছেন ইউসুফ রেজা। আমাদের যেহেতু একটি করে কবিতা সবাই পাঠ করলেন এবং সর্বশেষ পাঠ করেছেন দীপান্বিতা বিশ্বাস, তো আমি আবারও দীপান্বিতা বিশ্বাসকে দিয়ে শুরু করছি। এবার নিচ থেকে আমরা যাবো উপর দিকে, অর্থাৎ দীপান্বিতা শুরু করবেন এবং শেষ কবিতাটি পাঠ করবেন মাহমুদ কামাল ভাই। এ পর্যায়ে আরেকটি কবিতা নিয়ে আসছেন কবি দীপান্বিতা বিশ্বাস। সকলকে শুভ সন্ধ্যা এবং সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার পরবর্তী কবিতাটি পাঠ করতে চলেছি। কবিতাটির নাম হচ্ছে সম্পর্ক। সম্পর্কের মাঝে হঠাৎ থেমে যাওয়া ভালো। কত দূর হেঁটে এলাম তা অনুভব করা যায়। আবেগের সাথে শুরু হয়েছিল এ পথ চলা। দুপুরে আমাদের ছাদে রোদ পড়লে আমি সেই রোদে
শরীরের অহংকারে তৈরি কোণগুলো নিঃশেষ করে দিতাম। তারপর বইয়ের তাক থেকে প্রিয় লেখকের বই নিয়ে পড়তে শুরু করতাম। খুব যত্ন নিয়ে উপলব্ধি করেছিলাম যে এই আবেগের মাঝে ব্যবধান কতটুকু। দিনগুলি কতটা দ্রুত কেটেছিল তার খোঁজ করিনি কোনোদিন। আমার পাশের বন্ধুরা ডেকেছিল, তাদের দলে নিয়ে যেতে চেয়েছিল আমাকে। তারা আমার সাড়া পেয়েছিল কতটুকু। আমি অপেক্ষা করতাম স্বস্তির সুদীর্ঘ পথের জন্য, যে পথে সহজেই চলা যায়, ভরসার কাত পাওয়া যায়, দুদণ্ড অবসরও পাওয়া যায়। আমি কখনো এই পথ চলার কারণ খুঁজিনি, বরং সম্পর্কের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকেছি। ধন্যবাদ। ধন্যবাদ কবি দীপান্বিতা বিশ্বাস। আমাদের বন্ধু কবির হোসেন তিনি লিখছেন, কবিতায় বৈশ্বিক বিষয় সংযোজনের ও সাহসী বাক্য ব্যবহারে মাহফুজা অনন্যার কবিতাটি সহ সবার কবিতায় ভালো লাগছে, শুভ কামনা সবার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি চৈতালি বসু। প্রস্তুত থাকবেন চিরশ্রী দেবনাথ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন চৈতালি বসু। আমার দ্বিতীয় কবিতা ঋতুর বাসনা, এটি প্রেমের কবিতা। এটা তোমাকেই ভালোবেসে যেতে চাই উৎপল, জানি তুমি ইচ্ছে দিঘি, তবু তো তুমি ইচ্ছে দিঘি নও। ঋতুর অভিমান বুঝতে চাও না, অথচ ঋতুতে ধরা দাও বারবার। তোমার প্রসিদ্ধ রূপের স্পর্শ নিয়ে কখনো কখনো বেদনা মাধুর্যের কাছ নাতে সেজেনি খানিক আমি। তোমার অনুগত প্রেমিকা হতে চেয়ে ভালোবাসার আগুন জ্বালাতে চেয়েছিলাম, কখনো কখনো রুদ্ররূপে, কখনো হাহাকার করা শূন্য রিক্ত রূপে, আবার কখনো ভাসিয়ে দেবার প্রতিশ্রুতিতে। আবার আবেগে উচ্ছ্বাসে সোহাগ মাখা ডাকে উপস্থিত হয়েছি হৈমন্তী মনে। তোমায় নিয়ে প্রত্যহ আলিশান আয়োজনে হারানো কাব্য খুঁজে এনে বিলাসী প্রেম এঁকেছি তীরন্দাজি চোখে। বালিকা বেলায় হাতের তেলোয় ঘুটি লুকিয়ে তোমায় নিয়ে ছড়া বলতাম ইচ্ছে দিঘির সাথে। তোলো দেখি, বলো দেখি, খোলো দেখি হাত, যার হাতে ঘুটি আছে উৎপল তার। সেই শুনে তোমার অভিজাতী মনের প্রতিভা তখন ছড়িয়ে পড়তো তোমার সারা অঙ্গে। নমস্কার। ধন্যবাদ কবি চৈতালি বসু। ইতিমধ্যে নয়ন দেবনাথ লিখছেন, শ্রদ্ধেয় কবি কুশল ভৌমিক স্যারের ঈশ্বর দেখি না কোথাও কবিতাটি শুনতে চাই। কবি কুশল ভৌমিক, যদি কবিতাটি আপনার সঙ্গে থাকে তাহলে এটি একটি অনুরোধ, আপনি এটি পাঠ করবেন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি চিরশ্রী দেবনাথ। প্রস্তুত থাকবেন মাহফুজা অনন্যা। কবিতা নিয়ে আসছেন চিরশ্রী দেবনাথ। নমস্কার। আমি এবার যে কবিতাটি পড়ব সে কবিতাটির নাম হচ্ছে চিতর। চিতর দুর্গের প্রাঙ্গণে জঙ্গলি ফুল, পদ্মাবতী, কর্ণাবতী, কারো কথাই মনে আসছে না। আমি দেখছি এক টুকরো আকাশ আর মেঘেদের বেঁচে থাকা। সপ্তম থেকে সপ্তদশ, তরবারির সঙ্গে রাতের বিনিময়, এভাবেই মরে যেতে হয় বর্ষাটি বুকে নিয়ে। পরিত্যক্ত জনপদের নাগরিক আত্মা, পুড়ে যাওয়া সেই পুণ্যবতীরা, ইতিহাসের পাতা সারি সারি। মনে হয় যেন টডের সঙ্গে চিতর এসেছি, কিছু ভুল তথ্য সাথে। কি এসে যায়? বাপ্পা কুম্ভের খোরাসানি পত্নীটি আতর মেখে বসে আছে কুঠুরির জানালায়। আরাবল্লী গিরি প্রাচীরের দীর্ঘ ছায়া, সন্ধ্যায় তার অলিখিত চিঠি নিয়ে যাবে বালিঝড়। এক মরু থেকে অন্য মরুতে, এই প্রতীক্ষায় পৃথিবীর সব যুদ্ধের শেষ ইতিহাস। নমস্কার। অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম কবি চিরশ্রী দেবনাথের কণ্ঠে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাহফুজা অনন্যা। প্রস্তুত থাকবেন কবি কুশল ভৌমিক। ধন্যবাদ কবি এবং সঞ্চালক উদ্যান টিভির আমাকে আরো একটি কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন যে কবিতাটি পড়ব, কবিতার নাম হচ্ছে অটোসাইকোগ্রাফি। যখন কিছুই করার থাকে না,
তখন স্বপ্নে জাহাজ ভাসায় উত্তাল বঙ্গোপসাগরে, আমার সাথে ভাসে ব্রিটেনের যুবরাজ। একদিন সে আমায় প্রশ্ন করল, কোথায় যাচ্ছে আমাদের জীবন? আমি উত্তর দিচ্ছি, কিন্তু আমার কথা বাকশক্তিহীন মানুষের মতো, তার কান পর্যন্ত পৌঁছায় না। জাহাজ দুলছে, আমরা জাহাজের ভেতর, স্বপ্নেও দেখি তুমুল বেগে মৃত্যু ধেয়ে আসতে পারে। মৃত্যু ধেয়ে আসছে আমাদের দিকে। স্বপ্নের ভেতর ঘুমিয়ে পড়তে চাইলাম। মৃত্যু বলল, মৃত্যু হলো পথের বাঁক। ধন্যবাদ। কবিতাটি শেষ হলো। ধন্যবাদ কবি মাহফুজ অনন্যা। চমৎকার আরেকটি কবিতা আমরা শুনলাম। ইতিমধ্যেই আরিফা রহমান লিখছেন, সত্যি অসাধারণ। কবি নয়ন দেবনাথ লিখছেন, চমৎকার আয়োজন। ধন্যবাদ কবি তৌফিক জহুর ভাই। ইউসুফ রেজা ভাই মাহমুদ কামাল ভাইকে একটি জিনিস লিখেছেন, আমি এটি পাঠ করছি। সবগুলো ভালো লাগার কবিতা। আশা করছি পরবর্তী আয়োজনে কামাল ভাই সবাইকেই টাঙ্গাইলে যাওয়ার ভিসা দিবেন, কাউকেই তো বাদ দেওয়া যাচ্ছে না। বিষয়টা কামাল ভাইয়ের নজরে দৃষ্টি আকর্ষণ করছি। সবগুলো কবির কবিতায় আজকে চমৎকার। এই জন্য আগামীতে আপনারা অনুষ্ঠানে সবাইকে কিভাবে রাখবেন সে ব্যবস্থা আপনি নেবেন নিশ্চয়ই। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আসলে স্ক্রিনে টাইট এবং ফুল লোডেড হওয়ার কারণে কবি মামুন রশিদ ঢুকতে পারছেন না, বারবার বেরিয়ে যাচ্ছেন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। ধন্যবাদ তৌফিক ভাই। অন্য একটা কবিতা পড়ার পরিকল্পনা ছিল, কিন্তু নয়ন দেবনাথের একটা অনুরোধ এসেছে, ঈশ্বর দেখি না কোথাও, সেই কবিতাটি পড়ছি। ঈশ্বর দেখি না কোথাও। ছোটবেলায় হুটহাট ঈশ্বর দেখতাম। বহুদিন ঈশ্বর দেখার আনন্দে আমি বিহ্বল থাকতাম। একবার পণ্ডিত স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দামোদর নদী সাঁতরে মায়ের কাছে যাবার গল্প শোনাচ্ছিলেন। ঈশ্বরচন্দ্র এবং পণ্ডিত স্যার দুজনকে সেদিন আমার ঈশ্বর মনে হয়েছিল। একদিন এক নুলো ভিখারিকে 5 টাকা দিয়েছিলাম। সেই ভিখারি এমন ভাবে আমাকে আদর করছিল, মনে হচ্ছিল এমন আদর কেবল ঈশ্বরই করতে পারেন। প্রাইমারি স্কুলে থাকতে শ্যাওলা তলায় দাঁড়িয়ে মোমেন স্যারের পাকা চুল তুলে দিতাম। স্যার এমন ভাবে চোখ বন্ধ করে থাকতেন, মনে হতো আমি স্বয়ং ঈশ্বরের মাথায় হাত বোলাচ্ছি। প্রতিদিন বিকেলে খালের পাড়ে বাবার তর্জনী ছুঁয়ে হাঁটতাম। সেই আঙুল সত্যিকারের ঈশ্বরের আঙুল। ছোটবেলায় জ্বর হলে সারাদিন বিছানায় ঘাপটি মেরে শুয়ে থাকতাম। মা এসে কপালে হাত বুলাতেন, জলপট্টি দিতেন, আদর করে খাইয়ে দিতেন, অ্যান্ডারসনের রূপকথার গল্প শোনাতেন। মাকে তখন ঈশ্বর ছাড়া অন্য কিচ্ছু মনে হয়নি। বৃত্তি পাওয়ার সংবাদে মালেক স্যার আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। আমি সেদিন ঈশ্বরকে কাঁদতে দেখেছিলাম। ভাইফোঁটার দিন খুব যত্ন করে দিদি আমার কপালে চন্দনের টিপ আঁকতেন। তখন দিদিকে আমার স্বর্গের কোনো দেবী মনে হতো। মানিক মানিক বলে আমাকে যতবার জড়িয়ে ধরতেন দেবী মাসি, মনে হতো আমি ঈশ্বরের আলিঙ্গনে আছি। যাত্রা মঞ্চে দাঁড়িয়ে যখন বলাই কাকা সিরাজউদ্দৌলার সংলাপ আওড়াতেন, তখন সত্যি সত্যি বলাই কাকাকে আর মানুষ মনে হতো না। এখন বড়বেলায় চারিদিকে প্রলম্বিত হাহাকার দেখি, ঈশ্বর কোথাও দেখি না। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক, চমৎকার একটি কবিতা পাঠ করার জন্য। অরুণ বর্মন লিখছেন, খুব সুন্দর আয়োজন, মনোমুগ্ধকর লাগছে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শিলা বিশ্বাস। দ্বিতীয় কবিতাটি নিয়ে আসছেন কবি শিলা বিশ্বাস। প্রস্তুত থাকবেন হযরত শাহনাজ পারভীন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শিলা বিশ্বাস। ধন্যবাদ কবি ও সঞ্চালক তৌফিক ভাইকে। আমার দ্বিতীয় কবিতা পড়ছি। কবিতার শিরোনাম প্রস্থেটিক পা। আজ সারাদিন সুদর্শন চক্র হয়ে ঘুরছে একটা প্রস্থেটিক পা। রুটির মানচিত্রে এক দেশ আর
পাঁজরের হাড়ের রাস্তা খণ্ড খণ্ড করছে, পিঠে লেগে যায় পেট। ইচ্ছে ভাত বমি করছে সভ্যতার মুখে, পরিযায়ী শ্রম ডানার পালক ঝরে ঝরে পড়ছে ফাঁকা রেল পথে। শুধু চারিদিকে ছড়িয়ে আছে খণ্ড খণ্ড পা, ফেটে যাওয়া, ছাল ওঠা, তাড়া খাওয়া। আজ সারাদিন সুদর্শন চক্র হয়ে ঘুরছে একটা প্রস্থেটিক পা। ধন্যবাদ। ধন্যবাদ কবি শিলা বিশ্বাস, চমৎকার একটি কবিতা শুনলাম। ইতিমধ্যে নয়ন দেবনাথ আবারও লিখছেন, ধন্যবাদ কবি কুশল ভৌমিক স্যার। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শাহনাজ পারভিন, প্রস্তুত থাকবেন আমাদের শ্রদ্ধেয় মাহমুদ কামাল ভাই। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শাহনাজ পারভিন। ধন্যবাদ প্রিয় কবি এবং সম্পাদক কবি তৌফিক জহুর, এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলকে যারা সাথে আছেন, যারা শুনছেন, যারা দেখছেন। আমার এবারের কবিতার শিরোনাম আজীবনের প্রেমিক আমার একজনই। জীবন যখন অশোক ফুলের রং ছড়াতে চাইছিল, গোলাপের সৌন্দর্য আর ছাতিম ফুলের সৌরভে নিশ্চিন্ত নির্ভাবনায় চৌদিকে ছড়াতে চাইছিল আলোর ঝিলিক, তখন হঠাৎই পূর্ব গগন থেকে ছুটে এলো বক্ষ বিদারী ক্রুসেড। দক্ষিণ আকাশ থেকে ছেয়ে গেল বালুঝড়, বিদ্যুতের চমক, বাজ পড়ল দ্রিম দ্রিম, এফোর ওফোর হলো বক্ষ আমার। উত্তর গোলার্ধ থেকে শতকোটি বোমারো বিমান দিনরাত নগ্ন উল্লাসে অজস্র ধারায় ঝরে পড়ল আমার ওপর। আমি অন্ধ অপমানে অশ্রুপাত করেছিলাম গগন বিদারী, জীবন্ত জমিনে প্রথিত হচ্ছিলাম ক্রমাগত। কেউ ছিল না চারিপাশে, শুধু দগদগে ক্ষত, লজ্জা, অপমান আর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিলাম প্রতিনিয়ত। ক্রমশ আলোর সকালগুলি দপ করে চোখের সামনে থেকে একে একে নিভে যাচ্ছিল ক্রমশ। নিষ্প্রভ সে আলো মিশমিশে কালোয় মিশে যাচ্ছিল একে একে। হিস হিস শব্দে চারপাশে আজদাহা অজগর, অসংখ্য অসুর দিয়ে জীবন্ত অক্টোপাস ক্ষত বিক্ষত গিলে খাচ্ছিল অহর্নিশ আমাকে। ষড়যন্ত্র, প্রতারণা আর ঈর্ষার অনন্ত আগুন জ্বালিয়ে আমাকে গলিয়ে ফেলছিল নিশিদিন। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে পেন্ডামিকে থরথর করে কাঁপছিল, তখন আমি একাই শুধু পেন্ডামিকের চেয়ে ভয়াবহ ঈর্ষার মহামারীতে খাক হয়ে জ্বলছিলাম অনবরত। একটিবারের জন্য বুঝতে পারিনি করোনার কলিজা কাঁপানো আর্তনাদ কি এর চেয়েও ভয়াবহ কিছু। হে প্রিয়, তুমি সব দেখছিলে, তুমি সব জানছিলে, তাই তো হঠাৎই পশ্চিম আকাশ থেকে নামিয়ে দিলে দেবপুত্র এক। সে যখন অসীম সাহসে ধীর পায়ে তার প্রসারিত ডানায় আমাকে ঢেকে দিতে এলো, তখন সেও লক্ষ্য হলো তাদের। চারিদিক থেকে ছুটে এলো অসংখ্য অসমতীর ধনুক, মর্টার, কার্তুজ, কত কি। কিন্তু জানো তো, যাকে তুমি ঢেকে রাখো ছায়ায় মায়ায় ভালোবাসায়, তাকে ছুতে পারে কোন নচ্ছার? পৃথিবী ব্যাপী এক ছায়া বৃক্ষের মায়ায় এবং এক মায়া বৃক্ষের ছায়ায় তাকে রাখো যাপনে তোমার। কে তাহাকে ছই বলো বারে বারে? যুগে যুগে জনমে জনমে শাস্ত্র আর স্বস্তিকায় তুমি নামিয়ে দাও তাহাদের কাছে যাহা কাঙ্ক্ষা অনেক। তাই জীবনভর তোমাকেই জানাই প্রণতি, তুমি তো পৃথিবীর প্রেমিক আমার। ধন্যবাদ। ধন্যবাদ কবি শাহনাজ পারভিন। আমরা আমাদের চাচিকে ডাকি হলো ছোট মা বলে। উনি থাকেন ইংল্যান্ডে। তো ছোট মা একটি মন্তব্য লিখেছেন, আমি যেটি পাঠ করছি। দুই বাংলার নতুন প্রজন্মের কবিদের সাথে পরিচিত করার সুন্দর আয়োজনের জন্য
পরম স্নেহভাজন তৌফিক জহুরকে ধন্যবাদ। ধন্যবাদ ছোট মা, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানটি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাহমুদ কামাল। মাহমুদ কামাল ভাই এখন কবিতা পাঠ করবেন। ধন্যবাদ। কবি ইউসুফ রেজা যদি থাকেন, আপনাকে বলছি, ভিসা তো বন্ধ করে দিয়েছে কোভিড-19। তো যেদিন চালু হবে আবার, পৃথিবী আবার ঠিক হয়ে যাবে, আমরা সবাই মিলিত হব টাঙ্গাইলের পৌর উদ্যানে কবিতার আসরে। আমি তো এক পড়ছি পায়ে যে খাড়া। জি, আমি তো এক পায়ে খারাপ, আমার যাওয়া হয়নি কখনোই। হায় হায়, আপনি কি খোড়া হয়ে এক পা ন্যাংরা? হায় হায়, না এক না, পায়ে খাড়া। দাঁড়িয়ে আছি যাবার জন্য, ভিসা পাবার জন্য। বুঝতে পেরেছি, খালি পৃথিবীটা ঠিক হোক। হ্যাঁ, তো যে কবিতাটি পড়ছি তার নাম আমি উজান, তুমি উল্টো রথে। তুমি চাইছো পুনর্বিবেচনা, আমি ছুটছি অন্ধকারে ঢিল। যাদব বাবুর দুর্নিরীক্ষ হিসেব, তোমার আমার কিভাবে হয় মিল? তুমি দিনের আলোয় সমর্পিত, আমি রাতের তারা হতে চাই। হন্তারকও মুখ মুচকে হাসে, প্রতুল সময় ঘাড় মটকে খাই। তুমি যখন মকর ক্রান্তি ব্যাপে, আমি তখন কর্কটেরই পথে। পৃষ্ঠপোষক আমজনতার ঢেউ, আমি উজান, তুমি উল্টো রথে। তুমি চাইছো পুনর্বিবেচনা, আমি ছুটছি অন্ধকারে ঢিল। অমিল নিয়ে তত্ত্ব বিচলিত, কিন্তু বাক্য পেল অন্তমিল। এসো তবে দুদিক থেকেই নাচি, পচা সাবান দিয়ে কাপড় কাচি। আমাদের বাংলাদেশে পচা সাবান নামে একটা সাবান ছিল, বেশ জনপ্রিয় ছিল, এখন পাওয়া যায় না। তো সেই সাবান দিয়ে কাপড় কাচতে হবে পরিষ্কার হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি মাহমুদ কামাল ভাই, আপনি আগেই যাবেন না, কারণ ইতিমধ্যে দুটো করে কবিতা পাঠ শেষ হয়ে গেছে। শুরু করেছিলাম আপনাকে দিয়ে, শেষ করেছিলাম দীপান্বিতা বিশ্বাসকে দিয়ে। তো দীপান্বিতা বিশ্বাসকে দিয়ে আবার শুরু করে আপনার কাছে এসে শেষ করলাম। তো এ পর্যায়ে আপনাকে দিয়ে আবার শুরু করব। ইতিমধ্যে দুটো মন্তব্য পাঠ করে নিচ্ছি। রূপশ্রী চক্রবর্তী, আমাদের এক আকাশে তারার আবৃত্তি শিল্পী, আমাদের উদ্যান পরিবারের একজন মানুষ, তিনি লিখছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। ইউসুফ রেজা বলছেন, চিত্রকল্পময় প্রতি কবিতা মাহমুদ কামাল ভাই। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। এ পর্যায়ে আরেকটি কবিতা নিয়ে আসছেন কবি মাহমুদ কামাল, প্রস্তুত থাকবেন শাহনাজ পারভিন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাহমুদ কামাল। আগেরটি মাত্রাবৃত্তে লেখা ছিল, এটিও মাত্রাবৃত্তের। প্রতিবিম্বের পৃথক চেহারা দেখে কবিতার নাম। আমাকে এখন আমিই হত্যা করি, জীবনের কাছে অনুদিত করি মায়া। উদ্যত ছুরি উড়ে এসে বুকে বিঁধে, যেহেতু বিষাদ মানবিকতার ছলে, বিপরীত আলো ছড়িয়ে দেখায় ভুল। আমিও তখন যুক্তির পাশে গিয়ে নিজেকে মিলাই প্রতি তীর প্রতিযোগে। প্রতিবিম্বের পৃথক চেহারা দেখে এই জীবনের হিসেব নিকেশ কষে আমাকে তখন আমিই হত্যা করি। পড়ে থাকে দেহ, তার পাশে আমি বসে, অবশেষে ভুল একটি একটি করে মৃতদেহ থেকে কাজল রেখার মতো সূচ খুলে নিয়ে নিজেকে মুক্ত করি। জড়ো করি ভুল নিধাগ অমার রাতে, অতি দ্রুত প্রাণ ফিরে পেয়ে যথারীতি গতানুগতিক পথ দিয়ে হেঁটে হেঁটে আমাকেই আমি আবার হত্যা করি। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাহমুদ কামাল ভাই, চমৎকার দুটি আমরা কবিতা শুনলাম। ছন্দশিক কবিতা লেখার জন্য বরাবরই আপনি সিদ্ধহস্ত, এবং ৭০ দশকের প্রত্যেক কবি তুমুল ভাবে তারা ছন্দশিক কবিতা লেখেন। আমি শুরুতেই বলেছিলাম যে কবিতার ভ্রমণ আজকে সাজিয়েছি আমরা 50 বছরের বাংলা কবিতার সর্বশেষ যে অবস্থা,
অর্থাৎ মাহমুদ কামাল ভাইকে দিয়ে শুরু করে দীপান্বিতা বিশ্বাস পর্যন্ত এই 50 বছরে বাংলা কবিতা কোন দিকে বাঁকে বাঁকে মোড় নিয়েছে তার একটি চিত্র ধারণ করার জন্য মূলত আজকে আমাদের এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শাহনাজ পারভীন। প্রস্তুত থাকবেন ধন্যবাদ প্রিয় বিশ্বাস। কবি। আমি এবার যে কবিতাটি পাঠ করবো এটি আমার সামীপ্য সুধা থেকে পাঠ করছি। আমাদের সোহাগী, আমাদের তনু, আমাদের সব, কবিতার শিরোনাম। আমরা যখন ছাত্রী ছিলাম হিজাব করিনি দেখাই, আমাদের লাউ ডাকা বাহুগুলো উন্মুক্ত আকাশের মাচায় রোজ রোজ নিঃশব্দ বেড়ে উঠত তিলের ডানা। আমাদের খোলা চোখ দিগন্ত ছাড়িয়ে অটল পাহাড় ডিঙিয়ে সীমানার শেষ রেখায় মিলিত হতো। আমাদের কলেজ বেলায় হাঁটু অবধি খোলা চুলের ঘোলা জল কোমর ভিজিয়ে নিতম্ব ছাড়িয়ে টুকটাক বৃষ্টি ছড়াতো। আমরা ছাতাবিহীন হেঁটে যেতাম গার্লস স্কুল ডানে ফেলে রেল স্টেশন, বামে বিশ্ব রোড। কলুপাড়ার ঘানি টানা দেখতে দেখতে নাথপাড়ার গোলাপের ঘ্রাণ, নিকোনো উঠোন, ঘরের লেপা ডোয়া, ফুটন্ত জবা ফুল আর অঞ্জন কাককে স্নান শেষে চুল ঝাড়তে দেখতে দেখতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ডিগ্রি কলেজে পৌঁছে যেতাম। রোজ রোজ সকাল দুপুর বিকাল আমাদের সাজানো রুটিনে আমাদের কাকা মামা ভাই আর বন্ধুরা বড় বেশি সচেতন ছিল। আর আমরা বাকবাকুম উড়ে বেড়াতাম স্কুল কলেজ প্রাইভেট এসার রেখে ওসারের বাসায়। আমাদের মায়েরা বড় নিশ্চিন্ত ছিলেন, আমাদের বাবারা নির্ভাবনায়। আমাদের হাতে কোনো ফোন ছিল না, আমাদের রাস্তায় জ্যাম ছিল না, আমাদের মাথায় হেজাব ছিল না। তাই আমরা ক্যাফেটেরিয়ার হিমঘরে বসে নিশ্চিন্তে মাকে ফোনে বলতে পারতাম না, মা জ্যামে পড়েছি, আসতে দেরি হচ্ছে। আমাদের মেসেজ দেবার অপশন ছিল না, আমরা দিন শেষে দেরি হলে মার চোখে চোখ রেখে কৈফিয়ত দিয়েছি। মায়ের বুকের সাথে মিশে যে রাস্তার হাঙ্গামা আর অঞ্জন কাকির মৃত্যু সংবাদ দিয়েছি। কিন্তু ধর্ষণ, ইফটিজিং এ আমাদের বড় অপরিচিত শব্দ। এখন খবরের পাতার হেডিং হবার আগেই ফেসবুকের স্ট্যাটাস আমাদের হিমশীতল বুকের গভীরে ঝড় তোলে। রাস্তায় পা রেখেই হিজাবে ঢেকে রাখা শত শত মেয়েকে দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়। কে শিশু, কে কিশোরী, কে বালিকা, কে বা মাতা অথবা নাম্নী কিংবা ন্যায়, আমি বুঝতে পারি না, আমি চিনতে পারি না। এই ডিজিটাল সময়ে বোরখার কাপড় আর হিজাবের ডিজাইন কর্পোরেট ব্যবসায় ছাড়িয়ে যায় রেমিটেন্স। তারপরও কেন আমাদের তরুণরা সভ্যতার আলো পায় না? বেদনার নীল প্রচ্ছদে ভেসে যায় প্রতিদিন। তারপরও আমাদের তরুণরা কেন ক্যান্টনমেন্টে নিঃশব্দ পড়ে থাকে, দেশময় শব্দের ঝড় হয়। আগুনের ফুলকি হয়ে ফুটতে থাকে রোজ, সে আগুনে কোটি নক্ষত্রের শরীর ঝলসে যায়, উত্তাল সাগরের ঢেউয়ের মতো ভাসিয়ে দেয় সব চরাচর। সময়ের বেষ্টনী ভেদ করে মানব বন্ধন গুলো সূর্যময় রোদের রশ্মিতে ঝলসে রাজপথ, আমাদের প্রেস ক্লাব। সাপদের আড়াল করতে কেন কেঁচোদের আমদানি করতে হয়? কেন কবর ফুঁড়ে দ্বিতীয়বার উঠতে হয়? কেন তাদের বিদ্ধ জর্জরে শরীরে নিশ্চিন্তে কবরের মাটিতে ঘুমাতে পারে না? হনুফা, নূরজাহান, পূর্ণিমা, তানিয়া, ইয়াসমিন, তাদের সাথে আরো আরো সোহাগী নাম যোগ হয় রোজ। কি সোহাগ মাখা নামগুলো সভ্যতার ভুল বৃক্ষ হয়ে অক্সিজেনের পরিবর্তে অভিসম্পাদ দেয়। সঞ্চিত ক্ষোভ হয়ে দপ করে জ্বলে শিখায় শিখায় ছড়িয়ে যায় মুহূর্তে। সে আগুন আমাদের মনে ক্ষোভে প্রতিবাদে হাজার শিখায় ছড়িয়ে পড়ে। আমরা তাই মাথা পেতে নেই। হে পাষণ্ড পুরুষ, হে পাপিষ্ঠ লোপাট, তোমাদের কেন যথার্থ বিচার হয় না? কেন চৌরাস্তার মাথায় রজম প্রথায় পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত মৃত্যু তোমাদের কি স্পর্শ করে না? তারা আর কত ঢেকে রাখবেন নিজেকে? পৃথিবীর আলো হওয়া তো তাদেরও। তবে কেন রক্তলিপ্সু হায়নার চোখ এক
ঝটকায় হিজাব খুলে উড়িয়ে নেয়, অকাতরে ফেলে রাখে পথের ধুলোয়। তুমুল বেদনার ঝড় বুকের মধ্যে কাঁপে। আমি তোমাদেরকে হেফাজত করতে পারি না মা, আমি লিখতে পারি না তনু, আমি লিখতে পারি না আজ, আমি লিখতে পারি না আজ। ধন্যবাদ। ধন্যবাদ কবি শাহনাজ পারভিন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন শিলা বিশ্বাস। আমরা যদি একটু ছোট ছোট কবিতা পাঠ করি তাহলে কিন্তু আমরা হয়তো 5টা কবিতা আজকে পাঠ করতে পারবো, আর যদি একটু বড় কবিতা পাঠ করি তাহলে হয়তো সম্ভবত 4টি কবিতা করে পাঠ করে সম্ভব হবে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শিলা বিশ্বাস, প্রস্তুত থাকবেন কুশল ভৌমিক। ধন্যবাদ তৌফিক ভাই। ধন্যবাদ জানাই যারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকেও। আমার তৃতীয় কবিতা টেলিমেট্রি। একটি আলোচনার সূত্রপাত হলো পিন আর পেনের কার্যকারিতা নিয়ে। প্রথমটি দিয়ে কেউ খোঁচা দেবে নাকি সংযুক্ত করবে তা ব্যক্তিগত পছন্দের বিষয়, যদিও পেন দিয়েও একই কাজ করা যেতে পারে। খেলনা প্রস্তুতকারক পিতা তার কন্যাকে যে প্যারাবেলটি রোজ রাতে শুনিয়ে যান তার একটি শব্দও কানে ঢোকে না। তার কারণ পিতা যখন ফেরেন কন্যাটি ঘুমের দেশে। তাহলে ধরে নেওয়া যেতে পারে প্যারাবেলটি পিতা নিজেকেই শোনান। পিতা ও কন্যার টেলিমেট্রি রুজি রুটির সমান্তরাল, কোনো ধ্রুবক এখানে কাজ করে না। ধন্যবাদ। ধন্যবাদ কবি শিলা বিশ্বাস। চমৎকার আরেকটি কবিতা আমরা শুনলাম তার কণ্ঠে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কুশল ভৌমিক, প্রস্তুত থাকবেন মাহফুজা অনন্যা। কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। ধন্যবাদ তৌফিক জহুর ভাই। এবার একটি যে কবিতাটি পড়ছি, কবিতার শিরোনাম হঠাৎ পাখি। ছাদে লাফাতে লাফাতে যে মেয়েটি হঠাৎ পাখি হয়ে উড়ে গেল, আমি তার প্রেমে পড়েছি। টেরি পাইনি 27 নম্বর রোডের মামুন টি স্টলের খোলা বেঞ্চে লিকার চা হাতে চুমুক ভুলে যাওয়া আমি অজান্তেই হয়ে গেছি এক বৃক্ষ মানব। মফস্বলের কাদা লাগা আমার শরীরে যে লাগালো শহুরে প্রতীক্ষার শ্যাওলা, তার নাম ঠিকুজি কিছুই আমার জানা নাই। আমি কেবল পাখিটার জন্য আকাশ হতে চাইছি, আমি কেবল বৃক্ষ হতে চাইছি। বৃক্ষ না আকাশ, আকাশ না বৃক্ষ, বৃক্ষ আকাশ, আকাশ বৃক্ষ। হঠাৎ পাখিটা ঢুকে গেল লোহার খাঁচায়। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। চমৎকার একটি চিত্রকল্পময় কবিতা আমরা শুনলাম। ইউসুফ রেজা বলছেন 6 মাত্রার পর্বে পর্বে কাব্য সুধা মাহমুদ কামাল। এটি মাহমুদ কামাল ভাইকে নিয়ে লেখা তার কবিতা সম্বন্ধে। মোল্লা আমির হোসেন বলছেন যশোরের গর্বের কবি শাহনাজ পারভিন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাহফুজা অনন্যা। মাহফুজা অনন্যা এবার তার তৃতীয় কবিতাটি নিয়ে আসছেন। ধন্যবাদ আমাকে আবারও কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ কবি তৌফিক জহুর এবং আমার সাথে যারা শুনছেন এবং লাইভে আছেন সবাইকে আমার সালাম ও আন্তরিক ভালোবাসা। এখন যে কবিতাটি পড়ব, কবিতার নাম হচ্ছে আশি দোররা চুম্বন, আর কবিতার নাম হচ্ছে অদ্ভুত এক পাল কুকুর। সবুজের মশাল জেলে গাছগুলো নির্বিকার দাঁড়িয়ে থাকে। জ্বলছে রাস্তা, জ্বলছে যান, জ্বলছে জীবন। এরকম দৃশ্যে আহত হয়ে আমিও পড়ে আছি বহুদিন। বাইরে বেসামাল আগুন, এই শহরের বাতাসে ছোঁয়াচে আগুন দাউ দাউ জ্বলছে। নাক মুখ চোখ বেয়ে বুকের গভীরে ঢুকে ধ্বংস করছে নিঃশ্বাস যন্ত্র ফুসফুস। ও নিয়ন্ত্রণহীন আগুন, তোমাকে বলি, এই শহরে বড় বড় পাপের সাক্ষী ওই রাতের তারা। তারাদের জিজ্ঞেস করো, সূর্যের মুখোমুখি হও, শুনবে পাপ দেখতে দেখতে ক্লান্ত জ্যোৎস্না মাখা চাঁদও। অথচ
এই শহরে এতদিন সব পাপ বৈধ ছিল। মদ, জুয়া, ক্যাসিনো, মন্ত্রী, নারী সবাই স্বাধীন ছিল যে যার মতো। আমিও দেখেছি সন্ধে হলে এ শহরে জুলফির মতো ভালোবাসা উঠত, যেভাবে বাজেয়াপ্ত তরমুজ হাতে হাতে ভাগ হয়ে যায়, তেমনি ভালোবাসাও টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে যেত নিমেষেই। আহা, আগুন এসেছে, এক অদৃশ্য আগুন। আমিও ব্যর্থ মানুষ, আগুনকে বড্ড ভয় পেয়ে বহুদিন একটি ছাদের নিচে একই দৃশ্যে পড়ে আছি। শুধু বুঝতে পারি মগজের রিড টিপে টিপে দুরন্ত একটি পেরেক পেরেক দারুণ ঠুকে ঠুকে উপরে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। শহরে, গ্রামে, লোকালয়ে, বিরামে, ভ্রমণে, আয়োজনে গভীর থেকে গভীরে ক্ষত করে চলেছে। বুকের ভেতর কুকিয়ে ওঠে অতি জাগরিত অদ্ভুত এক পাল কুকুর। ধন্যবাদ সবাইকে, কবিতাটি যারা ধৈর্য ধরে শুনলেন। ধন্যবাদ কবি মাহফুজা অনন্যা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি চিরশ্রী দেবনাথ, প্রস্তুত থাকবেন। এরপর চৈতালি বসু। কবিতা নিয়ে আসছেন কবি চিরশ্রী দেবনাথ। মাইকটা আনমিউট করবেন। নমস্কার। এখন যে কবিতাটি পড়ব সে কবিতাটির নাম হচ্ছে বর্ষার কিছু শব্দ। ছোটবেলায় তোদের বাড়ি খুব যেতাম আমি। আসার সময় আমার ফুলছাপ জামার পকেটে থাকতো তোর বাড়ির সমূহ শব্দ। আমাদের বাড়িতে এমন নরম পলির মতো শব্দ ছিল না যে, এমনকি সেই সময়ে জানলার কাচ ভিজিয়ে দেওয়া বর্ষা দিনের ঝমঝমগুলোও নিয়ে আসতাম। কেমন যেন আলাদা মেঘ কথা হয়ে তারা আমার জামায় লেগে থাকতো, জল হয়ে ভিজিয়ে দিত আমাদের খড়খড়ে বিকেল। তোদের বাড়ির সব শব্দগুলো আমাকে ভীষণ টানতো। আদরের উচ্ছ্বাস, দুপুরের নিষিদ্ধ পাতা উল্টানোর ফিসফিস, সন্ধ্যার সাঁঝবাতি জ্বলে ওঠার সময় কিছু রিন রিন, শশীদির রেওয়াজ, প্রকাশ কাকুর ছবি আঁকার ঘরে তুলির হেঁটে চলার খসখস, ছাদের আলসিতে দাঁড়িয়ে রমা জেঠিমা আর কমল জেঠুর চোখের পাতা ফেলার অরণ্য প্রপাত, তোর দাবার গুটির ঠক ঠক ইত্যাদি। আজ বহু বছর পর তোদের চকচকে বাড়িটায় গিয়ে ভুল বর্ষায় পেলাম তোকে। বিচ্ছেদের পর এই তোর প্রথম বাড়ি আসা। সব দেখে দেখে আসার সময় জমিয়ে রাখা ওই সব শব্দগুলো আমি জাফরিকাটা বারান্দার খোপে রেখে এলাম। সকাল হলেই কেমন হামলে পড়বে দেখিস। নমস্কার। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ। চমৎকার আরেকটি কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি চৈতালি বসুর কাছে। প্রস্তুত থাকবেন দীপান্বিতা বিশ্বাস। কবিতা নিয়ে আসছেন কবি চৈতালি বসু। ধন্যবাদ তৌফিক। আমার সকল সহ কবিদের শুভেচ্ছা, তারা খুব সুন্দর সুন্দর কবিতা পাঠ করছেন। আমার এবারের কবিতা, আমি একটা খুব ছোট্ট কবিতা পাঠ করছি। এবারের কবিতা নদীর দুঃখ। নদীর দুকুল বেয়ে নেমে এসেছে অযাচিত কিছু ঝাঁপানো ঝোপ। তাদের অবাধ্য বিস্তারের আড়ালে ওতপাতা বিষাক্ত কীটেরা নদীর সরল স্রোতের পথে তৈরি করে বিভ্রম। ভুল হয় নদীর ভালো মন্দ, ঝোপের অব্যর্থ গতির নেশা সীমানা ছাড়ায় আরো গভীরে। নদী হয় মরু, স্নিগ্ধতা হারানো মরুবক্ষে আজ আজ আর ডুব দেয় না কোনো কুমার। প্রেমিক তার মন্দ্র কণ্ঠে গিয়ে শোনায় না কোনো প্রেম গান। নমস্কার। ধন্যবাদ কবি চৈতালি বসু। চমৎকার একটি কবিতা শুনলাম। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি কবি দীপান্বিতা বিশ্বাসের কাছে তার তৃতীয় কবিতা শোনার জন্য। কবিতা নিয়ে আসছেন কবি দীপান্বিতা বিশ্বাস। নমস্কার। নমস্কার সকলকে। উদ্যান টিভিকে আমি এবার যে কবিতাটি পাঠ করব সেটা হচ্ছে প্রেমের কবিতা। কবিতাটির নাম তবুও প্রেম। শহরের রাস্তা দিয়ে গলির মোড়ে মোড়ে হেঁটে চলে প্রেম।
যে প্রেম খুঁজে নেয় এক ফালি ঝকঝকে শান্ত আকাশ, হাত ধরে হেঁটে যায় পরস্পর দুজনা, নিঃস্ব হতে চায় দূরত্ব থেকে। পার্কের লেকটির পাশে দীর্ঘ বটগাছের ডালে এক মাছরাঙা পাখি অপর মাছরাঙা পাখির চঞ্চুতে তুলে দেয় সংগ্রহ করা খাবার আর কিছুটা আদর। গিটারের সুরে ঝলসানো কথা প্রেমিকার চোখে লিখে দেয় একাগ্রতার চুম্বন। প্রতিটা প্রেমিক এমন ভাবে ভালোবাসার গান লিখতে লিখতে ব্যর্থ হয়ে যায়, তবুও প্রেম বেঁচে থাকে সময়ের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ কবি দীপান্বিতা বিশ্বাস। আপনি আগেই যাবেন না, আমরা আবার আপনাকে দিয়ে শুরু করব এবার। এ পর্যায়ে আবারও কবিতা নিয়ে আসছেন কবি দীপান্বিতা বিশ্বাস। নমস্কার, আরো একটি কবিতা পাঠ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এই কবিতাটি খুব ছোট্ট একটি কবিতা। কবিতাটির নাম হলো দেখতে ইচ্ছে করে। দেখতে ইচ্ছে করে শরীরের ভেতর যে শরীরটা থাকে, যে শরীরটা ক্রমশ পুড়তে থাকে, তাকে ভীষণ দেখতে ইচ্ছে করে। প্রবাহমানতার মতো ধ্বনি ওঠে গহ্বরের ভেতরে, মৃদু মৃদু শব্দে, প্রায় শব্দহীন ভাবে বলতে পারো। উড়তে থাকে, তাকে উপলব্ধি করতে পারো অস্পষ্ট ছবির মধ্যে। শরীরের পর শরীর সাজিয়ে রেখে কোনো মৃত মানুষের চোখের দিকে তাকিয়ে অপলক ভাবে তাকিয়ে থেকে। ধন্যবাদ। ধন্যবাদ কবি দীপান্বিতা বিশ্বাস। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি চৈতালি বসু। ধন্যবাদ তৌফিক। তৌফিক খুব ভালো সঞ্চালক, খুব সুন্দর সিস্টেম করেছে। একবার উপর থেকে নিচ, নিচ থেকে উপরে, খুব ভালো লাগছে এটা। আচ্ছা, এবার আমার কবিতার নাম যা কিছু সব আমারই নামে। এখন আমি তোমার কাছে তোমার হয়ে আছি। বিশ্বাস না হয় দেখো আমার চোখ, মুখ, চিবুক, সেখানে সিংহভাগ জুড়ে কেবল তোমারই আদর। তোমার বাস নিবাস যা কিছু তুমি এখনো তোমার বলে চালিয়ে দাও, সেসবও সব আমারই হয়ে গেছে প্রত্যাশিত পথে। চারু উঠোনটা যাকে দেবে বলে এতদিন সরিয়ে রেখেছিলে, খোঁজ নিয়ে দেখো সেটাও এখন আমারই নামে। তোমার তো রইলো না কিছুই, কি নিয়ে তুমি বড়াই করবে এখন? নমস্কার। ধন্যবাদ কবি চৈতালি বসু। আসলে আমরা একটি রিলে রেস করছি, একবার উপর থেকে নিচ, আবার নিচ থেকে উপরে। তো এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি চিরশ্রী দেবনাথ। কবিতা নিয়ে আসছেন কবি চিরশ্রী দেবনাথ। আচ্ছা তৌফিক ভাই, খুব সম্ভবত এটাই আজকের লাস্ট কবিতা। সবাইকে আমার শুভেচ্ছা ও নমস্কার রইল আমার। এবার যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম হচ্ছে গোলাপি মুক্ত। আমার সবকিছু ব্যক্তিগত, যেমন একটি গ্রাম, শহর ও মহানগরী একান্ত। গ্রামের দেহাতি রূঢ় যুবকটি আমার ভেতর, সে শহর দেখতে চায় না, কথা বলি না, জেদির পাহাড় তার ভেতরে। শহুরে যুবকটিও আমার, শুধু নির্জনে দরজা বন্ধ করতে জানে। মহানগরীতে পৌঁছতে পৌঁছতে দেহাতি যুবক বদলে গেছে, কাঠের বাক্সি তার কাছে এখন গোলাপি মুক্ত। যত্ন করে পাঠিয়েছে আমাকে, মিথ্যে শেখার পর থেকে সে একদম নির্ভুল। ধান খেতে ছড়িয়ে দিয়েছি মধ্য জোয়ারে আড়িত সেই গোলাপি সমুদ্র বীর্য। আমার কাছ থেকে সমুদ্র অনেক দূরে, তাই আগে মুক্ত চাষ করি, তারপর জল, তারপর ঢেউ, তারপর গর্জন, আস্তে আস্তে গোটা সমুদ্র। নমস্কার। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ। আপনারা আগেই যাবেন না, অনুষ্ঠান 4টি করে কবিতা পড়ার পর একটি চমক থাকবে, এটি সবার শেষে বলবো। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাহফুজা অনন্যা। প্রস্তুত থাকবেন কুশল ভৌমিক। মাহফুজা, আপনার মাইকটা আনমিউট করতে হবে।
মাহফুজা, মাইকটা আনমিউট করতে হবে। ধন্যবাদ আমাকে আরো একটি কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য। এবার যে কবিতাটি পড়ব, কবিতার নাম হচ্ছে নৈর্ব্যক্তিক শুভ্র বালিকা। নৈর্ব্যক্তিক শুভ্র বালিকা। কুমারী মেয়ের স্কার্ট থেকে তুলে নিলে ফুল, অমনি ছিটকে পড়ল চাঁদের আলো। সম্ভ্রমের যন্ত্রণায় নৈর্ব্যক্তিক শুভ্র বালিকা কেঁদে কেঁদে বিধাতাকে বলে দিল অসভ্য পৃথিবীর পৌরাণিক গল্প। পৃথিবীর সবচেয়ে নিকটতম বৃক্ষের ফলবান ডালে বসে গাইতো যে চীনা পাখি, তার পায়ে অদৃশ্য ভাইরাস। রথী মহারথীরা ডাল কাটবে না পাখি উড়িয়ে দেবে, বোঝে না কিছুই। হিমঘরে বিধাতা সেজে এতদিন যারা সর্ষে তেলের আবাদ করছিলেন, তাদের বিপদে পৃথিবী সংরক্ষক মুখে কুলু পেটে তামাশা দেখছেন। শুধু মৃত্যু ও সময় বিবেকহীন ছুটে চলে। জাস্টিন ট্রুডোর চোখ থেকে ঝরে চীনের দুঃখ হুয়াংহো। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাহফুজ আনন্না। চমৎকার কবিতাটি আমরা শুনলাম। জালালউদ্দিন বলছেন, সম্মানিত কবিগণকে অসংখ্য ধন্যবাদ, সকলের কবিতায় ভালো লাগলো। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। প্রস্তুত থাকবেন শিলা বিশ্বাস দিদি। কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। এটা কি শেষ কবিতা তৌফিক ভাই? এরপর একটি চমক আছে আর কি, চমকটি এখন বলছি না। এটি আশা করা যায় আজকের শেষ কবিতা হয়তোবা। ওকে, ধন্যবাদ। আমি প্রতিটা প্রোগ্রামে আমার একটি প্রিয় কবিতা পাঠ করি, আদিগন্ত ফসলের কবিতা। এখন পর্যন্ত বোধহয় 50-এর অধিক পড়ে ফেলেছি, তারপরও এটাই পড়ব। দুঃখের কোনো মাতৃভূমি নেই কবিতা গ্রন্থ থেকে, আদিগন্ত ফসলের কবিতা। আমার ঠাকুরদা একজন কৃষক ছিলেন। মাটি গন্ধা হাতে তিনি শস্য ফলাতেন। ধানের কাছে হৃৎপিণ্ড সমর্পণ করে তিনি শিশুর সারল্য নিয়ে দাঁড়িয়ে থাকতেন। প্রতিটি ধান তখন কবিতা হয়ে উঠত। আদিগন্ত মাঠ তখন কবিতার খাতা। আমার ঠাকুরদার মতো অমন কবি হয়ে উঠতে আমি কাউকে দেখিনি। তিনি রবীন্দ্রনাথ, জীবনানন্দের চাইতেও অনেক বড় কবি ছিলেন। এমনকি শেক্সপিয়রের সনেট গুলোকেও আমার কাছে ঠাকুরদার ফসলের চাইতে বড় কবিতা মনে হয়নি। ঘাম শরীরে তিনি যখন লাঙলে চষতেন, মনে হতো এক্ষুনি জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো কবিতা। অগ্রহায়ণে তিনি তার সোনালী কবিতাগুলো কাঁধে বয়ে এনে ঠাকুমার হাতে তুলে দিতেন। ঠাকুমা পরম যত্নে কবিতার গন্ধ শুকতেন, স্পর্শ করতেন, রৌদ্র মাখিয়ে রেখে দিতেন গোলা ঘরের নান্দনিক মলাটে। আমাদের গোটা বাড়িটাই তখন হয়ে উঠত অনিন্দ সুন্দর এক কবিতার বই। আমার ঠাকুরদা শস্য গন্ধা কবি ছিলেন। আমি তার অযোগ্য পুত্র। দিন রাত শব্দের জটাকি আর গ্রন্থের কাছে করি আত্মসমর্পণ। প্রাজ্ঞ বিজ্ঞের কাছে ছুটে যাই কবিতা লেখার গোপন রহস্য জানতে। অথচ আমার ঠাকুরদা শুধুমাত্র ঘাম, মাটি আর লাঙল দিয়ে অনায়াসে লিখতে পারতেন আদিগন্ত ফসলের অমর কবিতা। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। এটি কুশল ভৌমিকের একটি সিগনেচার পোয়েট্রি, এবং কুশল ভৌমিক যে কয়েকটি কবিতা ইতিমধ্যেই মাইল ফলক স্পষ্ট করেছে বলে আমার মনে হয়, তার মধ্যে এটি একটি কবিতা। এই কবিতাটি কাল পেরিয়ে মহাকাশ পর্যায়ে কর্নারে বলে আমার বিশ্বাস। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শিলা বিশ্বাস। ধন্যবাদ কবি। ধরে নিচ্ছি এটাই শেষ কবিতা আজকের অনুষ্ঠানে আমার। শেষ কবিতা কিন্তু যাবেন না, একটু চমক রয়েছে আর কি। কৃতজ্ঞতা জানাচ্ছি উদ্যান টেলিভিশনকে এবং তৌফিক জহুর, কবি বন্ধু তৌফিক জহুরকে আমাকে এই অনুষ্ঠানে ডেকে নেওয়ার জন্য। আমার শেষ কবিতা পড়ছি, অন্ধকারের শীষ। ঘিলু ফেটে যখন বেরিয়ে আসে মন খারাপ আর চাপ চাপ অন্ধকার,
ক্রমশ চুইয়ে নামে রস কষ রক্ত, বুলবুলি বেরিয়ে মস্তক খালি হওয়া ত্বক, অপেক্ষা করি, জুম করি, বন্ধ খাঁচার ছায়াছবি, গভীরতাবিহীন তন্ত্র একটা সম্ভাবনাকে মিশিয়ে দেয় মাটিতে। হেরে যাই, চুপ থেকে প্রতিবার নিষ্পৃহ হওয়ার ভান করি, আসলে টুকরো করি নিজেকে, তারপর নদীর জলে নিজেকে পুঁতে ফিরে আসি। পরের বার গিয়ে নতুন একটা গাছ দেখি, ডালের পাখি হাওয়ায় দোলে, শীষ দেয়, প্রতিবার অন্ধকার আমাকে আলোর পাঠ দেয়। ধন্যবাদ। অসাধারণ কবিতা দিদি। আজকে আপনি যে কটি কবিতা পাঠ করেছেন প্রত্যেকটি কবিতায় একটি থেকে আরেকটি আলাদা এবং ব্যঞ্জনাপূর্ণ আর কি। আমরা খুবই ঋদ্ধ হয়েছি আপনার কবিতা শুনে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শাহনাজ পারভীন। মাইকটা আনমিউট করবেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ কবি বন্ধু তৌফিক জহুর। খুব চমৎকার উপস্থাপনা এবং চমৎকার কবিতা। প্রত্যেকটি কবিতাই আসলে খুবই সুন্দর। জানি না, কবিতা নির্বাচন করতে হিমশিম খেয়ে যায়। আর কবিতা আমাদের সন্তানের মতো, প্রত্যেকটা কবিতাই মনে হয় সুন্দর, সেই অর্থে আর কি। তো আমি এবার যে কবিতাটি পড়বো, একটি প্রেমের কবিতা পড়বো। কবিতার শিরোনাম সে আমাকে নাম ধরে ডাকে। সে আমাকে নাম ধরে ডাকে, তাই আমার নামটি এখনো জীবিত আছে মহাকালে। অথচ এমন ভাবে ডাকে যেন অবৈধ প্রেম, অস্পষ্ট লুকোচুরি খেলা। আমি কান খাড়া রাখি, কখন সে একবার ডেকে উঠে চুপ হয়ে যায়, নিজের প্রয়োজনে কাঙ্ক্ষিত হয়। ঢেকে রাখা খাবার সে একা তুলে খায়, জগের পানীয় ঢালে নিজ হাতে রোজ। ঔষধ রুটিন মাফিক মুখস্থ তাহার, কোনো কাজেই সে আমাকে ডাকে না বারবার। এমন ব্যক্তিত্ববান পুরুষ আমার, ও কখনো মুখ ফুটে বলেনি সে কথা, ভালোবাসি তোমাকে আমায়, ভালোবাসি ভালোবাসি। অথচ আগলে রাখে নিজের অধিক। পাতা ঝরা পাখিদের গানে, শিরিষের প্রাণে যেমন প্রাণ থাকে, প্রাণ ততোধিক। জোয়ারের জলে যেমন উন্মাদনা, মেঘেদের গানে যেমন উন্মত্ততা। উন্মুক্ত যেমন থাকে খোলা প্রান্তর, প্রান্তিক রজনীতে ভোরের রশ্মি, তেমনি সে আমাকে চোখে চোখে রাখে, নাম ধরে ডাকে, কিন্তু কখনো মুখ ফুটে বলেনি সে ভালোবাসি ভালোবাসি। ধন্যবাদ কবি শাহনাজ পারভীন। চমৎকার একটি প্রেমের কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন শ্রদ্ধেয় মাহমুদ কামাল ভাই। আজকে শেষ কবিতা পাঠ করবেন মাহমুদ কামাল ভাই। স্বরবৃত্ত ছন্দের একটি কবিতা পড়ছি। নিস্তরঙ্গ সাগর সৈকত। তিনি বলছেন, সে তো বলছে, তুইও বলছিস। আমি বলবো, কাকে বলবো, কেউ শুনছে না। শুধু শুনবো, শুনতে শুনতে, গুনতে গুনতে, বেগোস তত্ত্ব, অনির্ণিত সময়ের কাল। আলোক বর্ষে অগ্নিদাহ্য, তবু বলবো, প্রাণ প্রজনন নাহক বিশ্বে কাল নেমিকাল। ময়ূর পুচ্ছ অগ্নিবৃষ্টি, আহ কি গ্রাহ্য, পর্বে পর্বে দেখতে হচ্ছে রঙের পর্দায়। সে তো বলছে, তিনি বলছেন, তুইও বলছিস। বানর পর্ব খেলতে খেলতে, দেখতে দেখতে, চোখের ক্লান্তি, দুর্নিরীক্ষ যখন ভ্রান্তি। তুমি চুপচাপ, তিনি নির্ভার, তুইও নির্বিষ। এই সুযোগে আমি বলছি, শোনো মহাকাল, কি আশ্চর্য, সকল শব্দ গুমরে গুমরে এক মুহূর্তে নিস্তরঙ্গ সাগর সৈকত। হায় প্রপঞ্চ, বন্দি শব্দ, আমি মরহুম। ধন্যবাদ।
ধন্যবাদ কবি মাহমুদ কামাল ভাই। চমৎকার একটি স্বরবৃত্তের ছন্দের কবিতা আমরা শুনলাম। আমরা আসলে ইতিমধ্যেই 1 ঘন্টা 9 মিনিট পার হয়ে গিয়েছে। তো আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে কবি মামুন রশিদকে শেষ পর্যন্ত আমরা আমাদের সঙ্গে কানেক্ট করতে পারিনি। তারপরও আজকে 50 বছরের বাংলা কবিতার সর্বশেষ যে অবস্থা, অর্থাৎ 70 দশকের মাহমুদ কামাল ভাই থেকে শুরু করে একদম সাম্প্রতিক সময়ে দীপান্বিতা বিশ্বাস পর্যন্ত আজকে যে কবিতাগুলো পাঠ হয়েছে, আজকে আমরা 9 জন কবিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তার মধ্যেও আমরা 8 জনকে পেয়েছি এবং 8 জনে প্রত্যেকে 4টি করে কবিতা পাঠ করেছে, অর্থাৎ 32টি কবিতা আজকে পাঠ হয়েছে এই অনুষ্ঠানে। তো এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের শেষে যে জিনিসটা আজকে থেকেই শুরু করছি সেটি হলো একজন অগ্রজ কবি অনুজদেরকে কিভাবে দেখছেন বা তার কবিতা শুনে কিভাবে আশীর্বাদ করবেন বা দোয়া করবেন, এই বিষয়টি আমি এখন সম্পূর্ণ ছেড়ে দেব মাহমুদ কামাল ভাইয়ের হাতের উপরে। মাহমুদ কামাল ভাই এখন ডক্টর শাহনাজ পারভীন থেকে শুরু করে দীপান্বিতা বিশ্বাস পর্যন্ত সকলের কবিতাই আজকে উনি শুনেছেন। আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। মাস্ক অবশ্যই পরিধান করুন এবং কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজ করুন। এ পর্যায়ে মাহমুদ কামাল ভাই 5-6 মিনিট কথা বলবেন আপনাদের আজকের কবিতা নিয়ে। আজকে কথা বলবেন শাহনাজ পারভীনকে নিয়ে, কথা বলবেন শিলা বিশ্বাসকে নিয়ে, কথা বলবেন কুশল ভৌমিককে নিয়ে, মাহফুজা অনন্যাকে নিয়ে, চিরশ্রী দেবনাথকে নিয়ে, চৈতালি বসুকে নিয়ে এবং আমাদের আজকের অনুষ্ঠানের সবচেয়ে কনিষ্ঠা কবি দীপান্বিতা বিশ্বাসকে নিয়ে। সংক্ষেপে মাহমুদ কামাল ভাই কথা বলছেন। এখন আমাদের শ্রদ্ধেয় অগ্রজ কবি, 70 দশকের কবি মাহমুদ কামাল ভাই, তিনি একাধারে একজন কবি, একজন সম্পাদক, একজন সংগঠক। আরেকটি ঘোষণা আমি দিচ্ছি, আজকের এই অনুষ্ঠানে 4 জন ছিলেন লিটল ম্যাগাজিন সম্পাদক, আমি বাদ দিয়ে। 4 জনের মধ্যে একজন মাহমুদ কামাল ভাই, তিনি অরণি পত্রিকার সম্পাদক, শিলা বিশ্বাস দিদি তিনি এবং সই কথা নামে অত্যন্ত জনপ্রিয় একটি কলকাতা পত্রিকা বের হয় ম্যাগাজিন, সেটির সম্পাদক তিনি। কবি কুশল ভৌমিক পূরবী নামে লিটল ম্যাগাজিন বের করছেন, এটির সম্পাদক তিনি। এবং শাহনাজ পারভীন দোতলা নামে একটি সাহিত্য একটি লিটল ম্যাগাজিন বের করেন এবং সেই পত্রিকাটির বয়সও প্রায় 20 বছর পার হয়ে গিয়েছে। তো 4 জন লিটল ম্যাগাজিন সম্পাদকের মাঝখান থেকে আজকে শ্রদ্ধেয় অগ্রজ মাহমুদ কামাল ভাই এখন কথা বলছেন আজকের কবিদের কবিতা প্রসঙ্গে। আমি কথা বলার জন্য অনুরোধ করছি মাহমুদ কামাল ভাইকে। আমি আগে যদি জানতে পারতাম কিছু বলতে হবে, তার মাথাটা আর আমার মনোযোগটা আরেকটু বেশি নিবদ্ধ করতাম। তো সবার কবিতা শুনেছি, 2-1 জন আমার কাছে আজকে খুবই নতুন। কুশল ভৌমিক তো অনেক পুরনো, ওর প্রায় কবিতায় আমার বহুবার শোনা পড়া এবং ভালো আবৃত্তিও সে করে, কণ্ঠ ভালো। তো শাহনাজ পারভীনের কবিতার মধ্যে সমসাময়িকতা আমরা লক্ষ্য করলাম। চিরশ্রী দেবনাথ, তার কবিতাগুলো ভালো, শিলা বিশ্বাসের কবিতাও ভালো। মাহফুজা অনন্যার কবিতা আমি ফেসবুকে পড়েছি, আজকে দেখলাম, কবিতা শুনলাম। 4টি কবিতাই আমার ভালো লেগেছে। ধন্যবাদ মাহফুজা অনন্যাকে। আর শিলা বিশ্বাসের কথা বোধহয় বলেছি, তার চৈতালি বসু কবিতাও ভালো। আছে। চৈতালি বসুর কবিতা 4টি কবিতাই আমার ভালো লেগেছে। আর যেন কি আছে, দীপান্বিতা বিশ্বাস। দীপান্বিতা বিশ্বাসের কবিতা ভালো লেগেছে। তবে আমি কারো নাম উচ্চারণ করব না, কয়েকজনের কিন্তু উচ্চারণের ত্রুটি আমার কানে বেঁধেছে। আসলে আমরা পশ্চিমবঙ্গেই থাকি, বাংলাদেশেই থাকি, টাঙ্গাইলে থাকি বা যশোরে থাকি, যেখানে থাকি না কেন, একটা স্ট্যান্ডার্ড উচ্চারণ কিন্তু আছে, একটা স্ট্যান্ডার্ড ভাষা আছে, প্রমিত বাংলা ভাষা। তো আমাদের যেহেতু আমি লক্ষ্য করেছি বিভিন্ন অনুষ্ঠান করতে গিয়ে অনেক ভালো ভালো কবি ভালো কবিতা লেখেন কিন্তু ভালো আবৃত্তি করতে পারেন না। আসলে নিজের কবিতাকে ছড়িয়ে দেওয়ার জন্য ভালো আবৃত্তিকার হওয়া কিন্তু প্রয়োজন। কয়েকজনের আবৃত্তি, কুশলের নাম বলবো না, ও তো সব দিক থেকে, কয়েকজনের আবৃত্তি খুবই ভালো লেগেছে এবং 2-1 জনের কিন্তু উচ্চারণের ত্রুটি, আমি যদি এখানে উপস্থিত না থাকতাম, যদি শুনতাম, তাহলে আমি নাম ধরে মন্তব্য করতাম এবং
তৌফিক জোহরকে বলতাম, একটু বলুন আর কিন্তু এই জায়গাটি ত্রুটি আছে। আমি কারো নাম বলবো না, কারণ মানে আমাদের অনেকেই কিন্তু সমালোচনা সহ্য করতে পারেন না। ফেসবুকে একবার সবাই তো লেখেন চমৎকার, ভালো হচ্ছে, চমৎকার কবিতা, সুন্দর, দুর্দান্ত, একটা শব্দে শেষ। আমি দুই একজনকে একটু সমালোচনা করেছিলাম, তারা আমাকে আনফ্রেন্ড করেছে। কবিতা বিষয়াশয় নিয়ে প্রায় এক প্যারা লিখেছিলাম, কয়েকজনের, তারা আমাদের পছন্দ করে না, কেউ সমালোচনা শুনতে পছন্দ করে না। তো আজকের যাদের শব্দ আমার কানে বেজেছে, আমি সেই অর্থেই আমি নাম বলবো না, তো আপনারা নিজেরাই বুঝে নেবেন। কারণ এই অনুষ্ঠানের পুরো রেকর্ড তৌফিক জোহর সবাইকে পাঠিয়ে দেন, আপনারা যার যার কবিতা শুনবেন এবং নিজেরাই লক্ষ্য করবেন যে ত্রুটিটা কোথায়। তবে সেটি হচ্ছে পড়ার বেলায়, কিন্তু কবিতার বেলায় আমি লক্ষ্য করেছি যে প্রায় সকলের কবিতাই ভালো। যেমন আমি নিজে কিন্তু ভালো পড়তে পারি না, ভালো যে লিখি তাও না, কিন্তু আমি পড়তে পারি না, আমার কণ্ঠ আগের মতো নেই বয়স হওয়ার কারণে। তো আজকের এই ৮ জন কবির ৩২টি কবিতা, আমার ৪টি বাদে ২৮টি কবিতা, সবার কবিতা ভালো লেগেছে। কবি তৌফিক জোহর যে সম্মেলনটি আজকে করলেন এবং তিনি যে চমৎকারভাবে সঞ্চালনা করলেন, থেকেই আমি বলতে চাই এবং কথা সম্ভবত শোনা যাচ্ছে না। আমার 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 শেষের কথাগুলো আপনারা শুনতে পারেননি, কারণ আমি না, নিজেও আমাকে দেখতে পাই মানে পারিনি। আমি আবার বলছি, সঞ্চালককে ধন্যবাদ, ৭ কবিকে ধন্যবাদ, প্রায় সকলের কবিতায় ভালো লেগেছে। আমার কথায় যদি কারো মন খারাপ হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি পুরস্কার দেওয়ার রেওয়াজ থাকতো, আমি ২-৪ জন কবিকে পুরস্কৃত করতাম আজকে। আমি ইনবক্সে তাদের সঙ্গে কথা বলবো যাদের কবিতা আমার ভালো লেগেছে। সবার সামনে বলতে চাই না, একজনের প্রশংসা করলে অন্যজন আবার রাগ করে, তাই আমি কি ভালো লিখি না নাকি। তো যাই হোক, আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। কবি তৌফিক জোহর চমৎকার একটি কবি সম্মেলনের আয়োজন করলেন আজকে, এই জন্যে। আর আমার সৌভাগ্য হয়েছে যাদের সাথে আমার পরিচয় ছিল না আজকে পরিচিত হতে। আমি তো শাহনাজ পারভীনকে আমি চিনি, কুশলকে তো আমার বাড়ির লোক, পাশের বাড়ি। মাহফুজা অনন্যার কবিতা আমি পড়ি ফেসবুকে। চিরশ্রী দেবনাথের নাম আমি জানি, আজকে তার ৪টি কবিতা শুনলাম। এবং আপনারা যারা সেরা বিশ্বাস বা আরো যারা আছেন, আপনাদের অনেককে আমি চিনতাম না, যদিও একটা সময় আমি গর্ব করে বলতাম বাংলা ভাষা ও সাহিত্যের এপার ওপার যাই বলুন না কেন, কবিতার ভূগোলটি আমার ১০০ নখদর্পণে ছিল। সবাইকে চিনতাম অনুষ্ঠান করার কারণে বা পত্রিকা বের করার কারণে এবং কিছুটা আমার আগ্রহ থাকার কারণে। বিগত ৫ বছর থেকে শরীরে চিনির মাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেক জিনিস ভুলে যাই, যে কারণে অনেকের সাথে আমি যোগাযোগ রক্ষা করতে পারি না। আজকে যারা যে ৭ জন আমার সতীর্থ আপনারা কবিতা পাঠ করলেন, আশা করি আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে এবং এই যোগাযোগটি ঘটিয়ে দিয়েছেন কবি তৌফিক জোহর, তাকে আবারও ধন্যবাদ জানিয়ে যারা কবিতা শুনলেন, আমার অগোছালো বক্তব্য শুনলেন, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার ৫ মিনিট না বোধহয় আরো বেশি সময় আমি নিয়ে ফেলেছি, তখন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই, চমৎকার করে বলার জন্য। আসলে কেউই মন খারাপ করেনি, সকলেই আপনার কথাগুলোকে মাথায় নিয়েছেন আমার বিশ্বাস। এবং চিরশ্রী দেবনাথ, চৈতালি বসু, ওনারা প্রত্যেকে আমার বন্ধু। দীপান্বিতা বিশ্বাস আমার একজন তরুণ বন্ধু, এবং মাহফুজ অনন্যাও আমার বন্ধু, শিলা বিশ্বাস দিদিও আমার বন্ধু, কুশল তো আমার নিজের ছোট ভাই, এবং শাহনাজ পারভিন আমার ৩০ বছরের বন্ধু। এতগুলো দীপান্বিতা বিশ্বাসের কবিতা ভালো লেগেছে আমার, বেশ ভালো। হ্যাঁ, দীপান্বিতাকে নিয়ে আমার একটা ভয় ছিল যে সে শেষ পর্যন্ত আসতে পারবে কিনা, কারণ এর আগে সে কখনো লাইভ করেনি। আমি বিকাল থেকে খুব টেনশনে ছিলাম, আমি
আমি বারবার তার সঙ্গে যোগাযোগ করছিলাম এবং বলছিলাম যে দীপা আজকে এভাবে এভাবে এসো। সে বলে আমি চলে আসবো, আপনি চিন্তা করেন না। তো সবশেষ কথা যেটা বলে আজকে লাইভটি শেষ করতে যাচ্ছি, সেটি হলো যে যে সমস্ত কবিদেরকে আজকে আপনার সঙ্গে পরিচয় করে দিলাম, প্রতিবারই শেষে যদি আমরা বেঁচে থাকি এবং বাংলাদেশে আজকে যারা ভারত থেকে কবিতা পাঠ করলেন, প্রত্যেকেই বলছি যে বাংলাদেশে সবচাইতে বড় কবিতার যে আন্তর্জাতিক উৎসব হয় সেটি হলো টাঙ্গাইলে হয়, বাংলাদেশের একটি জেলা শহর। এবং এই কবিতা উৎসবের প্রধান যিনি ব্যক্তি, তিনি আজকে আপনাদের মাঝে কবিতা বললেন, তিনি হলেন মাহমুদ কামাল ভাই। আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম। আশা করি যদি কখনো এই ধরনের উৎসব আবার হয়, হয়তো বাংলাদেশে আপনারা আসতে পারবেন, সে আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো অনুষ্ঠানে করছি। সবাইকে করে আহ্বান। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ এরকম গান টেলিভিশন